14 বছর বয়সী এই বাচ্চা মেয়েটিকে তার বাবা কিছু টাকার জন্য পতিতালয়ে বিক্রি করে দেয়। এরপরেই তার সাথে ঘটতে শুরু করে একের পর এক নির্মম ঘটনা। সমাজের উচ্চপদস্থ লোকেরা মেয়েটিকে ভোগ করতে শুরু করে। মেয়েটি অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে নিজেই লড়াই করতে শুরু করে। এখন কথা হচ্ছে, মেয়েটিকে জাহান্নাম নামক পতিতালয় থেকে বেরিয়ে আসতে পারবে? আর পারলেও বা সেটা কিভাবে? জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম মোনালি ঠাকুর অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত লাক্ষ্মী সিনেমাটির কথা। তো আর স্পয়লার না দিয়ে আর কোনো কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। এই গল্পটি শুরু হয় 14 বছরের একটি মেয়েকে নিয়ে, যার নাম লক্ষ্মী। তাকে চিন্না নামের একজন ছেলে কিছু মেয়েদের সাথে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছিল। যাবার পথে সকল মেয়েদেরকে একটি জায়গায় নামানো হয়। সেই সময় চিন্নার দাদা রেড্ডি সেখানে চলে আসে। রেড্ডি সেখানে সকল উপস্থিত মেয়েদের দেখে চিন্নার সাথে অনেক রাগারাগি করতে থাকে। সে তাকে বলে সে লক্ষ্মীকে কেন এখানে এনেছে। আসলে এখানে যতগুলো মেয়ে ছিল তার মধ্যে লক্ষ্মীর বয়স ছিল সবচাইতে কম। এরপর রেড্ডি লক্ষ্মীকে তার গাড়িতে গিয়ে উঠে বসতে বলে আর তাকে জানায় বাকি মেয়েদেরকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এই কথা শুনে লক্ষ্মী সাথে সাথে গিয়ে রেড্ডির গাড়ির ভেতরে উঠে যায়। এরপর লক্ষ্মীকে রেড্ডি তার বাড়িতে নিয়ে আসে এবং সে আম্মাকে বলে লক্ষ্মীর ভালো মতো দেখাশোনা করতে। এরপর থেকে লক্ষ্মী সেখানেই বড় হতে শুরু করে। আর সে সেখানে সবকিছু মানিয়ে গুছিয়েও নিয়েছিল এবং ধীরে ধীরে তার সেখানে সবকিছু ভালো লাগতে শুরু করে। এভাবে করে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায়। লক্ষ্মী আম্মার সাথে ঘরের সব কাজকর্ম করত। এরপর থেকে আম্মাও লক্ষ্মীর অনেক খেয়াল রাখে। এর পরপরই দেখা যায় একজন ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের জন্য একটা ইঞ্জেকশন দিয়ে যায়। লক্ষ্মী তাকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব এটা কিসের ইঞ্জেকশন? ডাক্তার তাকে বলে তুমি অনেক দুর্বল, এই জন্য তোমাকে একটা এনার্জি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এরপর একদিন আম্মা লক্ষ্মীর হাতে মেহেন্দি লাগাচ্ছিল। তখনই হঠাৎ করে রেড্ডি চলে আসে এবং লক্ষ্মীকে টেনে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায়। লক্ষ্মী তাকে অনেক করে বারণ করে, কিন্তু রেড্ডি তারপরে ওর সাথে জোর করে খারাপ কাজ করে ফেলে। এই কারণে লক্ষ্মীর অনেক যন্ত্রণা হতে থাকে। আম্মা তার জন্য আগে থেকে গরম পানি করে রেখেছিল। তখন লক্ষ্মী বুঝে যায় আম্মা আগে থেকে সবকিছু জানতো। লক্ষ্মী রেড্ডিকে আজ পর্যন্ত ভগবানই মনে করত, কিন্তু সেই ভগবান তুল্য রেড্ডি এর তার সর্বনাশ করে দিল। এদিকে রেড্ডির কাজ যখন হয়ে গিয়েছিল তখন চিন্না লক্ষ্মীকে নিতে আসে। লক্ষ্মীকে বিদায় দেওয়ার সময় আম্মা তাকে বলে আমাকে ক্ষমা করে দিস মা। কিন্তু এখানে দেখা যায় লক্ষ্মী তার সাথে তেমন একটা কথা বলে না। এরপর চিন্না নামের লোকটা লক্ষ্মীকে ধর্মবিলাস গার্লস হোস্টেলে নিয়ে আসে, যেটা কিনা মূলত রেড্ডি পরিচালনা করত। আর এটা শুধু নামেই গার্লস হোস্টেল ছিল, আসলে তো এটা ছিল একটা পতিতালয়। চিন্না সেখানে লক্ষ্মীকে নিয়ে আসে এবং জ্যোতি নামের একজন মহিলাকে লক্ষ্মীকে রেডি করতে বলে। এরপর জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে যায়, আর সেই রুমে স্বর্ণা নামের একজন মেয়ে ঘুমিয়েছিল। আর সে তখন লক্ষ্মীকেও সেখানে ঘুমিয়ে যেতে বলে, কারণ আজ রাত থেকে তাকেও জেগে থাকতে হবে। এরপর লক্ষ্মী যখন ঘুম ভেঙে যায় তখন সে দেখে স্বর্ণা রেডি হচ্ছে। এদিকে জ্যোতিও চলে আসে সেখানে এবং লক্ষ্মীকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কিন্তু লক্ষ্মী তাকে বলে দেখছো না আমি খাচ্ছি। তখন জ্যোতি রেগে মেগে লক্ষ্মীকে একটা থাপ্পড় মারে এবং বলে যে এটা তোমার বাবার হোটেল না, যে তোমার যা ইচ্ছা তুমি তাই করবা, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। এরপর লক্ষ্মী জ্যোতিকে অনেক ভয় পেয়ে রেডি হয়ে যায়, কিন্তু লক্ষ্মী জানতো না যে তাকে কেন রেডি হতে বলা হয়েছিল। এই কথা জিজ্ঞাসা করলে জ্যোতি বলে পুরুষদের সাথে শোবার জন্য তোমাকে রেডি হতে বলা হয়েছে। এবার লক্ষ্মী ভয়ে বলে সে এমন কাজ করতে পারবে না। সে তাকে বলে আগের বার তার গোপনাঙ্গে অনেক ব্যথা হয়েছিল, সেই ব্যথা এখনো কমেনি। তখন জ্যোতি তাকে একটা ক্রিমের কৌটা দিয়ে বলে এটা ব্যবহার করলে তোমার ব্যথা কম হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে জ্যোতি লক্ষ্মীর ঘরে একজনকে নিয়ে আসে। লক্ষ্মী লোকটিকে দেখে ভয়ে পালাতে যায়। তখন জ্যোতি লক্ষ্মীকে বোঝায় তুমি যতই ভয় পাবে ততই বেশি মজা পাবে, তো তুমি কি চাও যে ও বেশি মজা পাক তোমার জন্য? লোকটি চলে গেলে স্বর্ণা লক্ষ্মীকে বলে তুমি গোসল করে নাও। তখন লক্ষ্মী গোসল করতে গেলে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, তাই সে এই সুযোগটাকেই কাজে লাগায়। সে সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। এরপর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু পুলিশকে বলে। পুলিশ অফিসারটা তার কোনো কথারই গুরুত্ব না দিয়ে তাকে চিন্নার হাতে তুলে দেয়। এরপর চিন্না তাকে নিয়ে আবার পতিতালয়ে ফিরে আসে। তখন চিন্না বলে লক্ষ্মীকে শাস্তি নেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ আছে তার কাছে পাঠাও। এরপর যদি লক্ষ্মীকে নিয়ে রুমে যায় এবং স্বর্ণাকে বলে সেই জন্য কোনোভাবেই ঘর থেকে পালাতে না পারে। এরপর স্বর্ণা তার জামা উঠিয়ে তাকে দেখায়। সে বলে এখান থেকে কেউ যদি পালাতে চায় তাহলে চিন্না তার উপর এইভাবে বিচার করে। স্বর্ণা তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখন আর পালাবে না তো? লক্ষ্মী বলে না, আমি আর পালাবো না। এরপর ওরা দুজনে রেডি হয়ে গেলে স্বর্ণা ওকে একটা ড্রিঙ্কস দেয়। সেটা খেয়ে দুজনে বাইরে আসলে স্বর্ণা তাকে শেখায় কিভাবে কাস্টমারদেরকে আনতে হয়। এরপর লক্ষ্মীর কাছে একজন কাস্টমারও আসে। সে দেখতে অনেক বয়স্ক ছিল। লোকটি চলে যাওয়ার পর লক্ষ্মীর কাছে আরো দুজন কাস্টমার আসে। এরপর তারা চলে গেলে লক্ষ্মী অনেক কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় পতিতালয়ে একজন মেয়ে বিষ খেয়ে মারা গেছে। মেয়েটি হয়তো বা এত জ্বালা যন্ত্রণা সহ্যই করতে পারেনি। এটা দেখে লক্ষ্মী আরো ভয় পেয়ে যায়। এভাবেই লক্ষ্মীর দিন চলতে থাকে।
এরপর দেখা যায় জ্যোতি তার মেয়ের সাথে দেখা করতে এসেছে। তার মেয়ের নাম ছিল আশা, আর সে ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করছিল। মূলত আশার মা তার পড়াশোনার খরচ চালানোর জন্যই পতিতালয়ে কাজ করে, কিন্তু এটা তার মেয়ে জানতো না। এরপরই দেখা যায় সেই হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার আছে। মেয়েদের জন্য সে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে এসেছিল। লক্ষ্মীকে নতুন দেখে তাকে একটা চকলেট উপহার দেয় এবং তার সাথে আস্তে আস্তে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে লক্ষ্মী সেখানে সবার সাথে মিলেমিশে খুব ভালোভাবেই থাকতে শুরু করে, আর সে মনে মনে এই জায়গাটিকে তার বাসস্থান হিসেবেই মেনে নিয়েছিল। আর এভাবেই তাদের সবার দিন খুব হাসি খুশি ভাবে চলতে থাকে। এর কিছুদিন পরে চিন্না আবারও সেই পতিতালয়ে আসে। সেখানে এসে লক্ষ্মী, স্বর্ণা এবং আরেকটি মেয়েকে নিয়ে একটা বাড়িতে চলে আসে। সেখানে তাদের কাজ ছিল আসলে একজন বৃদ্ধ লোককে খুশি করতে হবে। এরপর চিন্নার একটা কল আসলে সে দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে, আর এই সুযোগে লক্ষ্মী ওয়াশরুমে যাবার বাহানা দেখিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর চিন্না ফিরে এসে লক্ষ্মীকে কোথাও দেখে না এবং তাদেরকে জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায়। মেয়েগুলো বলে লক্ষ্মী তো একটু আগেই ওয়াশরুমে গেল, কিন্তু এগুলো শুনে চিন্না বুঝে যায় যে মেয়েটা পালিয়েছে। এরপর চিন্না একটি হাতিয়ার নিয়ে লক্ষ্মীর পেছনে পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে লক্ষ্মীকে ধরেও ফেলে এবং সেই কাঠের মধ্যে থাকা লোহাগুলো লক্ষ্মীর পায়ের মধ্যে বসিয়ে দেয়। এরপর তারা আবারও লক্ষ্মীকে নিয়ে পতিতালয়ে ফিরে আসে। ওর পায়ের মধ্যে লোহা ঢোকানোতে ওখানে ইনফেকশন হয়ে যায়। তখন জ্যোতি চিন্নাকে বলে ডাক্তার ডাকতে, কিন্তু চিন্না কোনো মতেই রাজি হয় না। আর লক্ষ্মীর এমন অবস্থাতেও চিন্না তাকে দিয়ে খারাপ কাজ করাতে বলে। সেটা বলেই চিন্না সেখান থেকে চলে যায়। এরপর লক্ষ্মীর কাছে অনেক কাস্টমার আসলেও জ্যোতি তাদেরকে অন্য কারোর কাছে পাঠিয়ে দেয়। কিন্তু একজন লোক এসে বলে আমার একদম অল্প বয়সী একটি মেয়েকে চাই। জ্যোতি একটা মেয়েকে দেখায়। লোকটি বলে আমি আরো একটু অল্প বয়সী মেয়ে চাচ্ছিলাম। এর মধ্যেই চিন্না সেখানে আবারও চলে আসে এবং সেই লোকটিকে লক্ষ্মীর রুমে নিয়ে যায়। পরের দিন রেড্ডির জন্মদিন ছিল, তাই সে পতিতালয়ে এসে সব মেয়েদেরকে সাথে নিয়ে কেক কাটে। এরপর রেড্ডি লক্ষ্মীকে কোথাও দেখতে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন জ্যোতি তাকে তার রুমে নিয়ে যায় এবং তার ক্ষতস্থানটি দেখায়। এটা দেখে তো রেড্ডি অনেক রেগে যায় এবং গিয়ে চিন্নাকে অনেক মারধর করতে শুরু করে। ঠিক তখনই উমা এবং গতরাতে কাস্টমার সেজে এসে সেই লোকটা তাদের সাথে পুলিশ অফিসার নিয়ে আসে। এবার পুলিশ অফিসার তাকে বলে এখানে আপনি মেয়েদেরকে আশ্রয় দেবার নাম করে তাদের দিয়ে নোংরা কাজ করান, আপনার নামে থানায় কমপ্লেন করা হয়েছে। তখন রেড্ডি বলে এগুলো সবকিছুই মিথ্যে, আপনি এখানে কোনো কিছুই পাবেন না তেমন। তখনই গতরাতে কাস্টমার সেজে আসা লোকটা জানায় কালকে সে রুমে ক্যামেরা রেখে গিয়েছিল। এরপর পুলিশরা রেড্ডির সাথে থাকা যত লোক ছিল সবাইকে ধরে থানায় নিয়ে চলে আসে। তারপর ওই লোকটি লক্ষ্মীর রুমে যে ক্যামেরাটি রেখেছিল সেটাও নিয়ে যায়, আর সেই সাথে সে জ্যোতিকেও ধন্যবাদ জানায়, কারণ এই ব্যাপারটা সম্পূর্ণটাই জ্যোতিও জানতো। এরপর জ্যোতি লক্ষ্মীর কাছে আসে, তখন সে উঠে বসে। সে মনে করে হয়তোবা আবারও কোনো কাস্টমার এসেছে, তাই সে তার জামা কাপড় খুলতে গেলে জ্যোতি তাকে বারণ করে, এখন থেকে এসব আর আমাদের কাউকেই করতে হবে না। এরপর জ্যোতি, লক্ষ্মী, স্বর্ণা এবং সকল মেয়েরা মোহনের বাড়িতে আসে, কারণ সে একটা এনজিও চালাতো আর এখানে সে সকল অসহায় মেয়েদেরকে সাহায্য করত। এরপর ধীরে ধীরে স্বর্ণ ও জ্যোতি লক্ষ্মীর সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করতে থাকে। এরপর হঠাৎই একদিন মোহন সেখানে চলে আসে। তখন লক্ষ্মী লোকটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে জ্যোতিকে বলে ওই লোকটা তো একদিন আমার কাছে এসেছিল। তখন জ্যোতি তাকে বোঝায় ওই লোকটি তো আমাদেরকে ওই নরক থেকে বাঁচিয়ে এখানে আশ্রয় দিয়েছে, তো ওনাকে দেখে ভয় পাবার কিছু নেই। এদিকে চিন্নার রেড্ডি জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং এসেই প্রথমেই তারা তাদের পতিতালয়টি পুনরায় চালু করে ফেলে। জ্যোতি লক্ষ্মীর কাছে আসে বিদায় নিতে, বলে আমাকে সেখানে যেতেই হবে, কারণ আমার মেয়ের পড়াশোনার টাকাটা সেখান থেকে জোগাড় করতে হবে, না হলে এত কম সময় এত বেশি টাকা আমি কোথাও পাবো না। আর মোহনবাবু তোমার খুবই খেয়াল রাখবে। এদিকে জ্যোতি আবারও পতিতালয়ে ফিরে গেলে চিন্না তাকে রাখতে চায় না। জ্যোতি বলে ওই পতিতালয়টা আবার চালাতে গেলে আমাদের একে অন্যের প্রয়োজন পড়বে। তখন চিন্না জ্যোতিকে অনেক রেগে মেগে মারতে যায় এবং বলতে থাকে তোর মেয়েকেও এখানে নিয়ে আয়। এটা শুনে জ্যোতি বলে তুই আমাকে মারলে মারতে পারিস, আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলবি না। এদিকে দেখা যায় কিছুদিনের মধ্যেই মোহনের ওই আশ্রম থেকে প্রত্যেকটা মেয়েই আবারও পতিতালয়ে ফিরে যেতে শুরু করে, শুধুমাত্র স্বর্ণ এবং লক্ষ্মী সেখানে থেকে যায়। কিছুদিন পর স্বর্ণাও পতিতালয়ে চলে যেতে চায়। লক্ষ্মী স্বর্ণার কাছে এর কারণটা জানতে চাইলে স্বর্ণা বলে আমি তো এই কাজটা সবচেয়ে ভালো পারি। সে লক্ষ্মীকে আরও বলে ঝুড়ি বানিয়ে আমি ভিখারিদের মতো এখানে থাকতে পারবো না, আর শরীর বিক্রি ছাড়া তো আমি অন্য কোনো কাজও পারি না, তাই আমার কাছে এছাড়া অন্য কোনো উপায় নেই। আমার কাছে বড় জোর 10 বছরের সময় আছে, আর এরপর আর কোনো কাস্টমারই আমার কাছে আর আসবে না, তখন না হয় এখানে এসে আবারও ঝুড়ি বানাবো। এটা বলেই স্বর্ণা আবারও পতিতালয়ে ফিরে যায়। এরপর মোহন এসে লক্ষ্মীকে বলে সবাই তো একে একে চলে গেল, তুমি এবার কি করতে চাও? তখন লক্ষ্মী বলে ওরা অনেক খারাপ মানুষ, ওদেরকে আমি শাস্তি দিতে চাই। তখন মোহন তাকে বলে তাহলে তো তোমাকে কোর্টে যেতে হবে এবং ওদের নামে কেস করতে হবে। তখন লক্ষ্মী বলে প্রয়োজন হলে আমি কোর্টে গিয়ে ওদের নামে কেস করব, ওদেরকে আমি শাস্তি দিয়েই ছাড়বো।
তারপর মোহন উমা এবং তার বন্ধু অবিনাশ নামের এক উকিলের কাছে নিয়ে আসে। এরপর অবিনাশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে রেড্ডি এর আগে কতবার বেঁচে গিয়েছিল। মোহন তাকে বলে 4 বার। তখন অবিনাশ তাদেরকে বলে তোমরা আমাকে ছেড়ে দাও, এই কেসটা লড়ে আমাদের কোনোই লাভ নেই, কারণ আমি কোনো বাচ্চা মেয়ের ওপর ভরসা করে এই কেসটা নিতে পারি না। আমি তো অনেক কষ্ট করে প্রমাণ জোগাড় করবো, কিন্তু শেষমেশ গিয়ে যদি এই মেয়েটি যদি না করে দেয় তখন আমার কি হবে? আমার পুরো কষ্টই তো বৃথা হয়ে যাবে। ঠিক তখনই লক্ষ্মী তাকে ভরসা দিয়ে বলে স্যার আপনি এগিয়ে যান, মরার আগ পর্যন্ত আমি আপনার সাথেই আছি। আর অবিনাশ লক্ষ্মীর এই কথা শুনে কেসটি লড়ার জন্য সিদ্ধান্ত নেয়। প্রথম যেদিন লক্ষ্মীকে নিয়ে কোর্টে আসা হয় সেদিন চিন্না তাদেরকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে। লক্ষ্মীকে কাঠগড়ায় তোলা হলে অবিনাশ তার থেকে পরিচয় জানতে চায় এবং ধর্মবিলাস সম্পর্কে সবকিছুই জানতে চায়। এখানে লক্ষ্মী বলে ধর্মবিলাস আসলে একটি পতিতালয়, সেখানে মেয়েদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের দিয়ে নোংরা ব্যবসা করানো হয়। তখন রেড্ডির উকিল তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে নিয়ে সেখানে কি কি করানো হয়েছিল। রেড্ডির উকিলের প্রশ্নের জবাবে লক্ষ্মী বলে চিন্না আমাকে সেখানে নিয়ে গিয়ে বিভিন্ন লোকের সাথে খারাপ কাজ করিয়েছে। উকিল বলে তুমি এত ছোট বয়সে এগুলো সম্পর্কে কি বোঝো, আর তুমি রেড্ডির বাড়িতে কি করতা? লক্ষ্মী বলে আমি তার বাড়িতে 3 সপ্তাহের মতো ছিলাম, আর প্রথম সে আমার খুব ভালোভাবেই খেয়াল রেখেছিল। তারপর হঠাৎ একদিন কোত্থেকে এসে যেন সুযোগ বুঝে আমাকে নিয়ে গিয়ে জোর করে সব খারাপ কাজ করে। তখন রেড্ডির উকিল আরো বলে যে তোমার এত খেয়াল রেখেছিল সে কিভাবে তোমার সাথে এই জঘন্য কাজটি করলো। এবং উকিল লোকটি বলে তুমি খারাপ কাজ সম্পর্কে কি বোঝো এবং ওটা কাকে বলে তুমি কি এটা বোঝো? তখন লক্ষ্মী বলে এটা আমি আপনাকে বলে বুঝতে পারবো না, কিন্তু আমার সাথে তো এই জঘন্য কাজটা হয়েছে তো আমি ভালো করে জানি। এরপর রেড্ডির উকিল বিচারকের কাছে বলে ধর্মবিলাস মেয়েদের একটি আশ্রয়স্থল, এখানে পালিয়ে যাওয়া এবং অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়া হয়। এটি একটি চ্যারিটি বা সংস্থার মতো চালানো হয়। সুতরাং রেড্ডির মতো ভালো মানুষের তার এমন ভালো কার্যের জন্য তার উপর অযথাই দোষারোপ করা হচ্ছে। এদিকে অবিনাশের কাছে কোনো প্রমাণ না থাকায় সে কোনো প্রকার কোনো উত্তরই দিতে পারে না। প্রথম শুনানি শেষে আদালতের নিচে রেড্ডি সাংবাদিকদের বলে আমার নামে মিথ্যা দোষারোপ করা হয়েছে। অন্যদিকে চিন্না মোহনকে অনেক করে সাজতে থাকে। তখন মোহন তাকে বলে তুই এবার ফেসে গেছিস। পরের দিন আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। একটি ভিডিওতে দেখানো হয় মোহনের থেকে চিন্না টাকা নিচ্ছিল এবং মোহন বলে ওই দিন আমি কাস্টমার সেজে ওখানে গিয়েছিলাম, আর আমি আমার হাইট পেনের মাধ্যমে এতটুকুই রেকর্ড করতে পেরেছিলাম। কিন্তু ভিডিওতে শুধুমাত্র চিন্নাকেই দেখা যাচ্ছিল। চিন্না তার মেয়েদেরকে কাজে পাঠানোর আগে অ্যাডভান্স নেওয়ার ভিডিও মনে হয় এগুলা। দ্বিতীয় শুনানিটাও এইভাবেই চলে যায়। এখন মোহন এবং অবিনাশ বলে দিনকে দিন আমাদের কেস অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের সেই ভিডিওটা দেখাতে হবে যেটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা শুনে লক্ষ্মী বলে আমরা তো কোর্টে একটা ভিডিও দেখিয়েছি। তখন মোহন বলে এই ভিডিওটা সেই ভিডিওটা না, এই ভিডিওটা হলো ধর্মবিলাসে তোমার সাথে কি কি হয়েছিল সেটি নিয়ে করা একটি ভিডিও। কিন্তু এখানে লক্ষ্মী এই কথা শুনে একটু অবাক হয়ে যায়। তারপরেও সে ভিডিওটি কোর্টে চালানোর জন্য অনুমতি দিয়ে দেয়। কোর্টের কার্যক্রম শুরু হলে সেই ভিডিওটি দেখানো হয়। এই ভিডিওটিতে দেখা যায় লক্ষ্মী অসুস্থ থাকা সত্ত্বেও তার কাছে অনেক কাস্টমার পাঠানো হয়। এরপর অবিনাশ বলে মহামান্য বিচারক আপনি যা দেখেছেন এটি একটি পরিকল্পিত খারাপ কাজ, আর এই সময়টা লক্ষ্মী খুবই অসুস্থ ছিল। এরপর কোর্টের বিরতির সময় লক্ষ্মীকে অবিনাশ বোঝাতে থাকে। সে বলে এটা তোমার কাছে শেষ সুযোগ, তোমার সাথে ঘটে যাওয়া সবকিছু তুমি বলে দিবে। অবিনাশ আরো বলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে কি কি ঘটেছিল সবকিছু একদম ডিটেইলে বলবা। এরপর পুনরায় কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। লক্ষ্মী জজকে বলে আমার বাবা একজন কর্পোরেট মহিলার কাছে 30,000 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছিল। সেই মহিলাটা আমাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়, ওনার নাম রাধা। তারপর সে লক্ষ্মীকে চিন্নার কাছে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এইসব কিছু পাশ থেকে লক্ষ্মী দেখে সে পালানোর চেষ্টা করে, সাথে সাথে চিন্না তাকে ধরে ফেলে। লক্ষ্মীর সমস্ত বয়ান শুনে জজ পরবর্তী শুনানিতে কর্পোরেট সেই মহিলা রাধাকে উপস্থিত থাকতে বলে। এরপর রেড্ডি সকল কথা রাধাকে জানায়। তখন রাধা তাদেরকে বলে আমি বলেছিলাম না এসবে যেন আমার নাম না জড়ায়, আর ওই মেয়ে যত টাকাই চায় তাকে সেটা দিয়ে দাও। তারপর দেখা যায় রেড্ডি সেই আশ্রমে চলে আসে এবং লক্ষ্মীর সাথে দেখা করে। লক্ষ্মীর হাত ধরে সে ক্ষমা চায় এবং আরো অনেক অভিনয় করতে থাকে, কিন্তু লক্ষ্মী তার অভিনয়টা বুঝে ফেলে, তাই সে তার হাত ধরে সেখান থেকে চলে যায়। তারপর পরে রেড্ডি ফোন করে রাধাকে সবকিছু জানিয়ে দেয়, আর সে তাকে বলে যে এখন আপনি কিছু করতে পারেন কিনা দেখুন। অন্যদিকে দেখা যায় লক্ষ্মীর 2 ছোট বোনকে উমা সেখানে নিয়ে আসে। এটা দেখে লক্ষ্মী অনেক খুশি হয় এবং তার বোনদেরকে জড়িয়ে ধরে। ওই দিন রাতেই আম্মা লক্ষ্মীর সাথে দেখা করতে আসে আর বলে মা তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? তখন লক্ষ্মী তাকে জানায় আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর তখনই আম্মা বলে আমি যদি তোমাকে এই কেসে সাহায্য করতে পারি। যে ডাক্তারটি লক্ষ্মীকে সেদিন ইঞ্জেকশন দিতে এসেছিল তার ব্যাপারে সবকিছুই লক্ষ্মীকে জানায়। পরের শুনানিতে অবিনাশী ডাক্তারটিকে সাক্ষী হিসেবে রাখে। এরপর ডাক্তারটিকে কাঠগড়ায় তোলা হয়। তাকে অবিনাশ জিজ্ঞাসা করে আপনি লক্ষ্মীকে কোন ধরনের ইঞ্জেকশন দিয়েছিলেন? তখন ডাক্তার বলে তাকে আমি হরমোনাল ইঞ্জেকশন দিয়েছিলাম, আর এই ইঞ্জেকশন দিলে অল্প বয়সী মেয়েদেরকে মহিলাতে রূপান্তরিত করতে সাহায্য করে। অবিনাশ তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে আপনি এটা কার কথা করেছিলেন?
তখন ডাক্তারটি জানায় আমি রেড্ডির কথা এসব করেছি। এগুলো শুনে জাজ বলে এই কেসের সিদ্ধান্ত আমি পরবর্তী শুনানিতে জানিয়ে দেব। এদিকে দেখা যায় চিন্না জ্যোতিকে অনেক মারধর করে, কারণ তার বিনা অনুমতিতে লক্ষ্মীর ঘরে ক্যামেরা রাখা হয়েছিল। এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ে আশাকে নিয়ে এসে সবকিছু জানিয়ে দেয় যে তার মা কি কাজ করে বেড়ায়। এসব দেখে আশা তার মায়ের উপর অনেক অভিমান করে সেখান থেকে চলে যায়। এরপর চিন্না জ্যোতিকে খাটের উপর বেঁধে ফেলে আর তাকে শাস্তি দেওয়ার জন্য তার ওই জায়গায় সিগারেটের আগুন দিয়ে সেঁকা দিতে থাকে। এদিকে রাধা আসে লক্ষ্মীর সাথে দেখা করতে। লক্ষ্মীকে ৮০,০০০ টাকা দিতে চায়, এর বিনিময়ে শুধু তার নামটাই কেস থেকে সরিয়ে রাখতে বলে। কিন্তু লক্ষ্মী এবার তার ছলনা বুঝতে পেরে তার থেকে টাকা না নিয়ে তাকে ফেরত দিয়ে দেয়, কারণ রাধা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের ক্ষতি কিভাবে করতে পারে। এদিকে জ্যোতি এত আঘাত পাওয়ার পরে সে চিন্নার ওই অঙ্গটাই কেটে দেয়, ফলে চিন্না সেখানেই মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই জ্যোতি পুরোপুরি সেখানে ভেঙে পড়েছিল, কারণ তার মেয়ে তার ব্যাপারে সমস্ত সত্যটা জেনে গিয়েছিল। এরপর সে চিন্তা করতে থাকে কিভাবে সে তার মেয়ের সামনে গিয়ে দাঁড়াবে, সে কিভাবে তার এই মুখ তার মেয়েকে দেখাবে। আর সেটাতে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়ে নিজের হাত কেটে নিজেই মারা যায়। পরদিন জ্যোতির মৃত লাশ দেখে সবাই খুব কান্না করে। ফাইনালি শুনানিতে জজ তার রায় জানিয়ে দেয় এবং দোষীদেরকে 10 বছরের জেলও দিয়ে দেয়। আর লক্ষ্মীকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আরও বলা হয় ধর্মবিলাস বিক্রি করে সেই টাকাগুলো সব মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে। জজের এই রায় শুনে সকল মেয়েরা খুব খুশি হয়ে যায়। তারপর কোর্ট থেকে বের হতে লক্ষ্মীকে সাংবাদিকরা বলতে শুরু করে, তুমি তো আমাদের আইডল। এই কথা শুনে লক্ষ্মী অনেক খুশি হয়ে যায় এবং তার একটি হাসির মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।